হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা অ্যাস্ট্রোলজির 4 নম্বর ভিডিও এবং এটা আমাদের লাস্ট ভিডিওর কন্টিনিউয়েশন। আমাদের লাস্ট ভিডিও যে টপিক ছিল সেটা ছিল কি করে তুমি তোমার লগ্নপতি বা লগ্নেশ বা লগ্নাধিপতি বা ফার্স্ট হাউস লর্ড, খুব ডিফিকাল্ট কিছু নয়, একটাই নাম, বিভিন্ন জন বিভিন্নভাবে বলে, তাই আমি লিখে দিয়েছি, তাকে কি করে খুঁজে বের করবে। তার লগ্নপতি নামটা অনেকের মনে হতে পারে এ তো কী জিনিস, আবার লগ্নপতি আবার কি? লগ্ন মানে অ্যাকচুয়ালি সময়। আমরা জানি যে বিয়ের লগ্ন হয়, পুজোর লগ্ন হয়, ঠিক আছে, সময় হয়। আমরা বিয়ের সময় লগ্ন শব্দটাকে শুনতে পাই বলে ওটাকে কানেক্ট করে ফেলি যে হয়তো লগ্ন মানে বিয়ের সময়ই হয়, কিন্তু লগ্ন মানে হচ্ছে সময়, টাইম, মোমেন্ট। তো সেই সময়ে ফার্স্ট হাউসে যে প্ল্যানেট থাকে, যে গ্রহ থাকে বা থাকেন, বেটার বলা, যে যিনি থাকেন তিনি হচ্ছেন আমাদের হোল সোল লর্ড, মানে আমাদের টোটাল মালিক, অর্থাৎ যাকে আমরা ক্লাস টিচার বলেছিলাম, মানে যার উপর পুরো দায়িত্বটা থাকে, তিনি হচ্ছেন আমাদের মালিক। এবং সেটা ফাইন্ড আউট করা বা খুঁজে বের করাটা খুবই জরুরি, খুব গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ চার্ট অ্যানালিসিস বা চার্ট অ্যানালিসিস। তো সেটাই আমাদের টপিক ছিল এবং আমরা এটা দেখেছিলাম যে ফার্স্ট হাউস থেকে শুরু করে 6th হাউস পর্যন্ত যে কোনো ঘরে তোমার লগ্নপতি যদি বসে থাকেন, তাহলে সেক্ষেত্রে তোমার কী রকমের রেমিডি, কার্মিক রেমিডি তোমার করা উচিত যাতে করে তুমি লাইফে সাকসেসফুল হতে পারো। আজকে আমরা এই নাম্বার 7 থেকে নাম্বার 12 অবধি এই ঘরগুলোর মধ্যে যে কোনো ঘরে যদি লগ্নাধিপতি বসে থাকে, তাহলে আমরা কি রেমেডি করব সেটা করার প্ল্যান আমার ছিল, কিন্তু আমি মাত্র দুটোই করতে পেরেছি। 7th হাউস আর 8th হাউসে কী কী করা যাবে এই দুটোই লিখতে পেরেছি। তো খুব সম্ভবত আজকের ভিডিওয়ে আমি হয়তো বাকিগুলো দিতে পারবো না। আজকে আমি শুধু 7th হাউস আর 8th হাউসে যদি তোমার এই লগ্নাধিপতি বসে, তাহলে তুমি কী কী অ্যাকশন নিলে তোমার ভালো হবে সেটা আমি বলে দেবো। তার আগে অন্যবারের মতো যারা নতুন এসছো ভিডিওতে, তাদের জন্য আমি আরও একবার প্রথম থেকে বলে দিই যে এটা কী জিনিস, ঠিক আছে? তো যারা জানো তারা তো জানোই, আর যারা প্রথম এসছো তাদেরকে আমি বলি যে এটা হচ্ছে বেদিক অ্যাস্ট্রোলজি বার্থ চার্ট, জন্মছক। এটা তৈরি করার জন্য ডেট অফ বার্থ দিতে হয়, প্লেস অফ বার্থ দিতে হয়, টাইম অফ বার্থ দিতে হয়, এবং ওই তিনটে যদি তুমি যে কোনো সফটওয়্যারে, অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যার এখন অ্যাভেলেবেল প্লে স্টোরে বা গুগলে গিয়ে তুমি যদি সার্চ করো তাহলে তুমি পেয়ে যাবে, এবং সেখানে নিজের ডেট অফ বার্থ, টাইম আর প্লেস অফ বার্থ দিয়ে এরকম একটা ছক তুমি পাবে, যেটাকে জন্মকুণ্ডলী বলা হয়। তো সেই ছকটা তোমার কাছে রেখে নাও, এবং তারপরেই তোমার জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে। আর যদি এটা না থাকে তাহলে তোমার কাছে বিষয়গুলো স্পষ্ট হবে না। আর যেহেতু আমি চাই যে আমাদের প্রত্যেকের কাছে সময় খুব মূল্যবান, তোমরাও সময় দিয়ে যারাই দেখছো ভিডিওটা, তাদের সময়টা যেন সঠিক কাজে লাগে, তার জন্য আমি বলতে চাইছি যে প্রথমত একটা নোটবুক এবং পেন নিয়ে বসো, যাতে করে তুমি লিখে নিজেও প্র্যাকটিস করে নিতে পারো, এরকমভাবে ছবিটা এঁকে তুমি বুঝে নিতে পারবে। আর যদি সেটা নাও হয়, অ্যাটলিস্ট তোমার বার্থ চার্টটা যেন তোমার সঙ্গে থাকে, সেটা তুমি সফটওয়্যার থেকে নিয়ে নাও, পজ করে নাও এই মুহূর্তে, দিয়ে সেখানে বার্থ চার্টটা নাও, স্ক্রিনশট নাও, সেটাকে রেখে তারপর আমি যেগুলো বলছি সেগুলো দেখো, ঠিক আছে? এবার এগিয়ে যাই আমরা। তো আমরা এই ফর্মুলাটার উপর কাজ করব, 12-9-12 থিওরি। 12-9-12 থিওরি কোনো রকেট সায়েন্স নয়, স্মার্টলি একটা আমাদের সিম্পল একটা জিনিসকে স্মার্টলি বলা হচ্ছে। তো 12 মানে হচ্ছে হাউস মানে আমরা জানি ঘর, আর 9 হচ্ছে প্ল্যানেটস, মানে যে সেলেস্টিয়াল প্ল্যানেটস যেগুলো আমরা স্পেসে দেখতে পাই, যাদেরকে, তাদের নাম আমরা সবাই জানি, তারা। এবং 12 হচ্ছে সাইন্স। এই সাইনগুলো দেখো এখানে লেখা আছে ফিক্সড, হাউসগুলো হচ্ছে ফিক্সড, 9 প্ল্যানেটস মুভেবল,
এরা কিন্তু যে কোনো হাউসে মুভ করতে পারে। 12 সাইন্স এরাও মুভেবল, ঠিক আছে, এটা চলমান, মুভ করতে পারে। এবার কোনটাকে আমরা 12 হাউস বলছি সেটা একটু দেখে নিই আগে। এই নাম্বারগুলো এখন দেখো না, কারণ যারা একদম বিগিনার তারা কিন্তু নাম্বারগুলো দেখলে বুঝতে পারবে না। নাম্বারগুলো এখন দেখার দরকার নেই, তোমরা শুধু হাউসটা বোঝো। তো এটা টোটাল বার্থ চার্ট, এটা হচ্ছে ফার্স্ট হাউস, এটা হচ্ছে সেকেন্ড হাউস, এটা হচ্ছে থার্ড হাউস। নাম্বার যেটাই লেখা আছে লেখা থাক। নাম্বার আমি বললাম তোমাদের যে রাশি মুভেবল, এগুলো কিন্তু রাশিগুলো, এই যে এখানে 12 সাইন্স আছে সেই সাইন, এগুলো মুভ করতেই পারে, ঠিক আছে। তো এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 8, 9, 10, 11, 12, এই 12টা ঘর। এখানেও 12টা ঘর আছে, এটাতেও 12টা ঘর আছে, খালি সাইনগুলো আলাদা আলাদা আছে। তার কারণ সাইনগুলো মুভ করে, আমি প্রথমেই বলেছি। এবং এই যে প্ল্যানেট তারাও মুভ করে, তাদেরকে আমি এখনও বসাইনি, জাস্ট আজকের টপিক অনুসারে আমি শুধুমাত্র লগ্নাধিপতিকে বসিয়ে রেখেছি। এখানে লগ্নাধিপতিকে কত নম্বর করে বসিয়েছি বলো? 10th হাউসে বসিয়েছি আমি। দেখে কনফিউশন হতে পারে যে 11 লেখা আছে, তো 11th হাউসে বসে আছে। এটা 11th হাউস নয়, 10th হাউসে বসে আছে লগ্নাধিপতি। কাউন্ট করে দেখে নেবে কনফিউশন হলে। এখান থেকে এটা 1, এখান থেকে শুরু করে কাউন্ট করবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে লগ্নাধিপতি 11th হাউসে বসে আছে, দেখো এটা 11th হাউস, 11 নম্বর ঘর এটা, ঠিক আছে, 11 নম্বর ঘরে বসে আছে। এবার তাদের কি রেজাল্ট হবে সেটা আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, কিন্তু আমি 10th আর 11th এই দুটো এই মুহূর্তে করতে পারিনি, তবে চেষ্টা করছি আমি। আমাকে তাহলে ভিডিওটা পজ করে নিতে হবে, ঠিক আছে, আমি করে নিচ্ছি, অসুবিধা নেই। তোমরা জাস্ট আপাতত আমার 7 আর 8 লেখা আছে, সেই দুটো আমি তোমাদের বলছি। দেখো সেকেন্ড 12 হাউস বোঝা গেল, এগুলো ফিক্সড, ঠিক আছে। এরপরে হচ্ছে 9 প্ল্যানেটস। তো হাউসগুলো কী কী রিপ্রেজেন্ট করে একবার দেখে নিই। ফার্স্ট হাউস রিপ্রেজেন্ট করছে সেলফ আর পার্সোনালিটি, কোনো মানুষের সে নিজে কীরকম, তার ব্যক্তিত্ব কীরকম। সেকেন্ড হাউসে ফ্যামিলি, স্পিচ, সেভিংস, যে টাকাটা সে জমাচ্ছে সে টাকা। থার্ড হাউসে কমিউনিকেশন, হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম আর যোগাযোগ, সে কীভাবে কথা বলে মানুষের সাথে, কীভাবে কানেকশন করে, কীভাবে কমিউনিকেশন হয় তার, সেটা। ফোর্থ হাউস মাদার, ডোমেস্টিক লাইফ, মা এবং গৃহস্থ জীবন, মানে ঘর, হোম অ্যাটমসফিয়ার তার কেমন, ফোর্থ হাউস থেকে বোঝা যায়। ফিফথ হাউসে এডুকেশন, লাভ। সিক্সথ হাউস হচ্ছে আর, রোগ, ঋণ আর শত্রুতা, ঠিক আছে। সেভেন্থ হাউস হচ্ছে ম্যারেজ আর পার্টনারশিপ। এইটথ হাউস হচ্ছে ট্রান্সফরমেশন, অকাল্ট সায়েন্স, এই যে অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, নিউমেরোলজি, হিপনোসিস, আরও যত রকমের রহস্যময় যে বিজ্ঞানগুলো আছে, অকাল্ট সায়েন্স যেগুলোর খুব ডিপ রিসার্চ করতে হয়, ডিপ স্টাডি করতে হয়, তো সেইগুলো হচ্ছে কিন্তু এইটথ হাউস রিপ্রেজেন্ট করে। নাইনথ হাউস রিপ্রেজেন্ট করে লাককে, ফাদার মানে বাবাকে এবং ধর্মকে। 10th হাউস কেরিয়ার রিপ্রেজেন্ট করে। 11th হাউস গেন, সে কতটা কি পাবে সেই গেন রিপ্রেজেন্ট করে। 12th হাউস রিপ্রেজেন্ট করে বেড প্লেজার, কতটা তার ঘুম হবে, শয্যা সুখ কেমন হবে তার, এক্সপেন্ডিচার তার খরচা কেমন হবে, ফরেন কানেকশনস, বিদেশের সঙ্গে তার যোগ কীরকম হবে, সে বিদেশে যেতে পারবে কি, বিদেশে সেটেল হবে না ঘুরতে যাবে, এই সমস্ত বিষয় এখান থেকে বোঝা যায় 12th হাউসটা থেকে। এছাড়াও আরও অনেক আছে, আমি দুটো করে অ্যাট্রিবিউট লিখেছি, আদারওয়াইজ আমরা কনফিউজড হয়ে যাবো, একবারে অত দেখতে গেলে কনফিউজড হয়ে যাবো। এটা ইনভেস্টমেন্টও দেখা হয় এখান থেকে, যে ইনভেস্টমেন্ট কীরকম হবে। তো এই দেখো এই হাউসগুলোর অ্যাট্রিবিউট বললাম, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড, ফোর্থ, এইভাবে আমি বললাম, তোমাদের সবগুলো লিখে রেখেছি। এবার 9 প্ল্যানেটসের মধ্যে আমরা তাদের সবাইকেই চিনি, খালি তাদের আমরা দেখে নেবো যে তারা কী কী দেয়, এক ঝলকে দেখে নেবো। সূর্য অথরিটি দেয়, পাওয়ার দেয়, অথরিটি দেয়, হ্যাঁ, কর্তৃত্ব দেয়, রাজা, সেই জন্য সরকারি চাকরির যোগ থাকে সূর্যের জন্য বেসিক্যালি, কেননা গভর্নমেন্ট মানে হচ্ছে সান, সূর্য। চন্দ্র হচ্ছে ইমোশন, চন্দ্র মানে পুরোপুরি ইমোশন। যেখানে এটা এইভাবে বোঝা যাবে, এইখানে যেখানেই চন্দ্র থাকবে ডেফিনেটলি সেই হাউসের সঙ্গে রিলেটেড যে এই অ্যাট্রিবিউট, সেখানে তার ইমোশন জড়িয়ে থাকবে। ফর এক্সাম্পল 4th হাউস আমি বলেছি মাদার আর ডোমেস্টিক লাইফ, মানে মা আর মানে বাড়ি, নিজের ঘর। তো যদি তার এই হাউসটায় 4th হাউসটায় চন্দ্র থাকে, মুন, তাহলে কী হবে, সে মায়ের সঙ্গে খুব ইমোশনালি অ্যাটাচড হবে, ইমোশনাল হবে, নিজের ঘর সম্পর্কে ইমোশনাল হবে, বাড়ি ছাড়তে চাইবে না, মানে চাইবে যে ঘরের থেকেই আমার যেন কাজ হয়, মায়ের সম্পর্কে কেউ কিছু বলে দিলে রেগে যাবে, ঠিক আছে, খুব ইমোশন হয় না।
সেই টাইপের। যেমন আমাদের ধরো তোমার যেটাই ইমোশন, সেই ইমোশনটাই বুঝে নাও যে ওই হাউসের সঙ্গে অ্যাট্রিবিউটেড লিঙ্ক আছে কোনো না কোনোভাবে। হ্যাঁ, চন্দ্র কোনোভাবে কানেক্টেড। চন্দ্র, মঙ্গল হচ্ছে এনার্জি, মার্স সবসময় এনার্জি, সবসময় অ্যাকশন চাই, অলওয়েজ অ্যাকশন। তো নেক্সট হচ্ছে বুধ হচ্ছে ইন্টেলিজেন্স এবং কমিউনিকেশন, এই দুটো মালিক। বৃহস্পতি উইজডম, নলেজ, জ্ঞান, স্পিরিচুয়ালিটি, ধর্ম, হ্যাঁ, এগুলোর মালিক। শুক্রদেব হচ্ছে কমফর্ট, লাক্সারি, লাভ। পৃথিবীতে যত সুখ আছে, যত কমফর্ট আছে, লাক্সারি আছে এবং ভালোবাসা, প্রেম, সমস্ত বিষয় হচ্ছে শুক্র রিপ্রেজেন্ট করে। আর শনিদেব রিপ্রেজেন্ট করে কর্ম, পরিশ্রম, হার্ডওয়ার্ক, নো শর্টকাটস, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, এবং কর্মফলও উনি দেন, কর্মফলদাতা। রিওয়ার্ড উনি দেন, একটু ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, কাজ করে যেতে হবে একটা। রাহুদেব ওয়ার্ল্ডলি ডিজায়ার্স, পৃথিবীতে যত রকমের ডিজায়ার আছে, ডিজায়ার মানে ইচ্ছা, ওই ইচ্ছাটা তৈরি করেন। রাহুদেব যার যত বেশি, তার ইচ্ছা তত বেশি, সে তত বেশি অ্যাম্বিশন বেশি থাকবে। আনকনভেনশনাল পাথ, পৃথিবীতে যত আনকনভেনশনাল জিনিস হয়েছে, মানে যেগুলো মানুষ ট্র্যাডিশনালি ভাবতে পারে না। রাইট ব্রাদার্স প্রথম ভেবেছিল যে এরোপ্লেন ওড়াবো, সাধারণ মানুষ ট্র্যাডিশনালি ভাবতে পারেনি। তো রাহুদেবের কানেকশান আছে। যে কোনো জিনিস যেটা সাধারণ মানুষ ট্র্যাডিশনালি ভাবে না, মানে বলা যেতে পারে যে যারা হাটকে, মানে যে রাস্তায় সবাই চলছে, মানে একটা লাইন ধরে প্রত্যেকে চলছে, তারা কখনো ভাবতে পারছে না যে নেক্সট যে নতুন কিছু আমি করতে পারবো কি না, কে কি বলবে, আমি কি করে করব, এই যে আনকনভেনশনাল জিনিসপত্র, হ্যাঁ, নতুন কিছু তৈরি করা, এগুলো সব কিন্তু রাহুদেবের আন্ডারে আছে। নতুন কিছু তৈরি করা একদম, একটা ডায়লগ হয় না যে নিউ একটা পাত আমি তৈরি করে নেবো। আমি কোনো ওই ভেড় চাল চলার লোক নয় যে সবাই যে রাস্তায় চলছে সেদিকে চলো, আমি নতুন রাস্তা বানাবো। দি ক্রিয়েট নিউ ওয়েজ, ঠিক আছে, এটা হচ্ছে রাহুদেবের পাওয়ার, ওনার এটা অ্যাট্রিবিউট, আনকনভেনশনাল পাথ। কেতুদেব হচ্ছে ডিট্যাচমেন্ট, স্পিরিচুয়ালিটি। ডিট্যাচমেন্ট মানে হচ্ছে ওখান থেকে তোমার মন উঠে যাবে। কেতুদেব যে এই হাউসগুলোর মধ্যে যে পজিশনেই থাকবে, সেই হাউসের অ্যাট্রিবিউটেড থেকে তোমার মন উঠে যাবে। মন উঠে যাওয়া মিনস অতটা অ্যাটাচমেন্ট তুমি ফিল করবে না, কানেক্টেড ফিল করবে না। মন থেকে কোথাও না কোথাও মনে হবে যে মানে শোনা ফাঁকা ফাঁকা একটা ভাব মনে হবে। আর স্পিরিচুয়ালিটি দেয় কেতুদেব, যেখানে থাকবে সেখানে কিন্তু একটা অন্তর্মুখী একটা প্রবাহ থাকে এবং সেটা আধ্যাত্মিক চেতনা খুব বেশি করে তৈরি করে কেতুদেব। তো এগুলো হচ্ছে প্ল্যানেটসদের অ্যাট্রিবিউটস। এবার হচ্ছে যে তাদের যে 12 সাইন্স, 12টা যে ঘর, মুভেবল সাইন, রাশি, তাদের প্রত্যেকের মালিকানা আছে একটা করে। সূর্যদেবের মালিকানা হচ্ছে লিও, সিংহ রাশি, সিংহ রাশির নাম্বার 5। এই যে এখানে এতক্ষণ তোমরা দেখছিলে নাম্বার লেখা আছে, এগুলো অ্যাকচুয়ালি রাশির নাম্বার, এবং সেই রাশির সঙ্গেই কিন্তু তাদের এই লর্ডশিপ জড়িয়ে আছে। মানে আমি এতক্ষণ যে প্ল্যানেটগুলো বললাম, সেই প্ল্যানেটদের লর্ডশিপ আছে এবং সেগুলো নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, কারণ এখানে তো ওইভাবে লেখা যাবে না, তাই নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এখানে দেখে নাও, সূর্যদেবের লিও সিংহ রাশি 5, চন্দ্রদেবের ক্যান্সার মানে কর্কট রাশি 4 নাম্বার, মঙ্গলদেবের হচ্ছে এরিস আর স্করপিও, দুটো রাশি আছে মঙ্গলদেবের, একটা নাম্বার হচ্ছে 1, একটা নাম্বার 8। বুধদেবের রাশি হচ্ছে জেমিনি আর ভার্গো, ইংলিশে জেমিনিকে বাংলায় বলে মিথুন, আর নাম্বার হচ্ছে 3, আর ইংলিশে ভার্গো যেটা বলা হয় সেটা বাংলায় কন্যা রাশি, তার নাম্বার 6। বৃহস্পতিদেবের দুটো রাশি স্যাজিটেরিয়াস, যাকে বাংলায় ধনু বলে, এর নাম্বার হচ্ছে 9, এবং আরেকটা রাশি পাইসেস, যাকে বাংলায় মিন বলে, এর নাম্বার হচ্ছে 12। এরপর নেক্সট হচ্ছে শুক্রদেবের দুটো রাশি, একটা টরাস আর একটা হচ্ছে লিব্রা। টরাস ইংলিশে বলে, বাংলায় ওকে বলা হয় বৃষ, আর লিব্রাকে বাংলায় বলা হয় তুলা। তো টরাসের সাইন 2, তুলার লিব্রার সাইন 7। এরপর হচ্ছে শনিদেবের দুটো রাশি, একটা হচ্ছে ক্যাপ্রিকর্ন, যাকে বাংলায় মকর বলে, তার সাইন হচ্ছে 10, আর অ্যাকুয়ারিয়াস, যাকে বাংলায় কুম্ভ বলে, তার সাইন হচ্ছে 11। আর আমাদের মোটামুটি ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা বুঝতে পারবো, তোমরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো করে দেখেছো, কারণ এটা একটা লার্নিং ভিডিও, তো আর এই বিষয়গুলো একটু রিসার্চের
বিষয়, ডিপ অ্যানালিসিস থিঙ্কিংয়ের বিষয়, তাই এগুলোকে ওইভাবে দেখলে বোঝা যাবে না, এগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাছাড়া কিন্তু একটু অসুবিধা হবে বুঝতে। তো যারা যারা এতটা দেখেছো তারা আশা করি আই হোপ পুরোপুরি ক্লিয়ার তোমরা বুঝতে পারছো এবার যে এই সাইনগুলো এখানে কেন লেখা আছে। তাহলে এই নাম্বারগুলো আমরা দেখলাম, লর্ডশিপ বুঝে গেলাম কোন প্ল্যানেটের আছে, কোন গ্রহের লর্ডশিপ আছে। তাহলে দেখো এখানে 2 লেখা আছে। আমি বলেছিলাম কি, এই যে 12টা ঘরের মধ্যে এই যে ফার্স্ট হাউস, এটা প্রথম ঘর, তাহলে ফার্স্ট হাউসে যে নাম্বার লেখা থাকবে সেই নাম্বারটা যার লর্ডশিপে থাকবে সেই হবে এই 4টা লগ্নাধিপতি। তাহলে এখানে লগ্নাধিপতিকে নাম্বার 2 আমরা দেখব, এখানে আছে দেখো টরাস, বৃষভ 2 লেখা আছে, তার মানে এটা শুক্রদেবের রাশি। তাহলে এখানে শুক্রদেব হচ্ছেন লগ্নাধিপতি, অর্থাৎ ফার্স্ট ঘরের মালিক। বসে আছেন কোথায়? 1 2 3 4 5 6 7 8 9 10, 10th হাউসে বসে আছেন। ঠিক আছে, কিন্তু যেহেতু আমি তোমাদের বললাম যে এই এক্সাম্পলটা আমি নিচ্ছিলাম 10th হাউসে, কিন্তু 10th হাউসের অ্যাট্রিবিউটটা আমার লেখা হয়নি, আমার একটা বিশেষ কারণে এটা এখন লেখা হয়নি। তো আমি ওই এক্সাম্পলটাই তোমাদেরকে 7th হাউসে নিয়ে দেখাচ্ছি, যে শুক্রদেব সাপোজ যদি এইখানটায় বসে থাকেন, SHU শুক্র থাকতে পারে বা VE লেখা থাকতে পারে, ভিনাস। তো ধরে নাও এরকম দুটো হবে না, হ্যাঁ, আমার যেহেতু এটা মিস্টেক হয়েছে বলে আমি এটাকে আমি বাদ করে দিচ্ছি। হ্যাঁ, এটা ধরবে না, এটাকে আমি এখানে ক্রস লিখে দিলাম, ধরবে না, এটাকে কেটে দিলে বাজে লাগবে দেখতে, তাই জন্য কাটলাম না। আমরা নেব এটাকে, কিন্তু কোনো কুণ্ডলিতে কনফিউশন যেন না হয় যে এই দুটো কী করে হয়ে গেল, দুটো কখনো হতে পারে না। এটা আমি লিখেছি, এটা মোছা যাচ্ছে না, পেনে লেখা তাই রয়ে গেছে, আমি ক্রস করে দিয়েছি। আমরা এইটা অনুসারে দেখব, অর্থাৎ 7th হাউসে শুক্রদেব বসে আছে। শুক্রদেব মানে এই কুণ্ডলীর লগ্নাধিপতি। তার মানে এইরকম নয় যে সব জায়গাতে শুক্রদেবই হবে, যে লগ্নাধিপতি হবে, ফার্স্ট ঘরের মালিক যে হবে, সেই প্ল্যানেট এই 7th হাউসে বসলে কী করবে তোমরা, সেটা আমি বলছি এবার। ঠিক আছে, তো এবার দেখো লেখাটা তোমাদের দেখায় আমি সঙ্গে। 7th হাউসে যদি বসে তো তোমরা একটু রিসার্চ করে দেখো নিজেরাও কি এরকম কি হয়, কেস স্টাডি করে। মানে রেমেডি বলা হচ্ছে যে শেয়ার মিলস উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তোমাদের যে পরিবার এবং বন্ধুবান্ধব তাদের সঙ্গে, মোটামুটি পরিবারের সঙ্গে বসে খাওয়া দাওয়া করতে বলা হচ্ছে। মানে খাওয়া দাওয়াটা একা একা না করে ফ্যামিলির সঙ্গে বসে, বন্ধুদের সঙ্গে বসে খেতে বলা হচ্ছে। আরেকটা বলা হচ্ছে যে কি ফ্লাওয়ার্স ইন দ্য বেডরুম, বিছানায় পাশে মানে বেডরুমে তোমরা ফুল রাখবে, সুগন্ধি ফুল। তাতে কি হবে, তাতে তোমাদের রিলেশনশিপ স্ট্রং হবে, পার্টনারশিপ স্ট্রং হবে, হ্যাঁ, ভালো থাকবে। এটা আমরা প্র্যাকটিক্যালি করেও দেখতে পারি। তো এটা 7th হাউসে। যদি 8th হাউসে থাকে, যদি ধরে নাও আরেকটা চার্ট নিয়ে আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো 10 লেখা আছে, তাহলে এখানকার লগ্নাধিপতি কে, 10-এর যে মালিক সে হবে। 10 মানে আমরা দেখেছিলাম মকর, তাহলে মকর রাশির মালিক হচ্ছে শনিদেব, তার মানে শনিদেব হচ্ছে এই হাউস, এই 4টা লগ্নাধিপতি। তাহলে তিনি কোথায় বসে আছেন, ধরে নিচ্ছি তিনি 8th হাউসে বসে আছেন, অর্থাৎ এইখানে আমি যদি ধরি শনিদেব বসে আছেন, ঠিক আছে, শনিদেব বা সেটান লেখা থাকবে, এটা নিচ্ছি না, এটা নিলাম না এখন, এটা নিচ্ছি আমরা। যদি লগ্নাধিপতি এই ঘরে বসে থাকেন তাহলে আমরা কী করব, আমরা প্র্যাকটিস সেলফ রিফ্লেকশন অ্যান্ড টেক রেসপন্সিবিলিটিস। মানে তার মানে হচ্ছে রেমেডি কখন দেওয়া হয়, যখন আমাদের কোনো নেগেটিভ ট্রেটস থাকে। তাহলে তার মানে যাদেরই এরকম তোমরা ফাইন্ড আউট করবে, যদি তোমাদের লগ্নাধিপতি 8th বসে থাকে, তাহলে আমি পার্সোনালি বলছি কোনো জিনিস না জেনে বিলিভ করবে না, আমি নিজেও করি না। তো ব্যাপার হচ্ছে যে দেখবে, কেস স্টাডি করে দেখবে, এগুলো খুব বেসিক জিনিস, অনেক সময় রিলেট নাও করতে পারো, কারণ অনেক কনজাংশনের ব্যাপার থাকে। তবে এটা ডেফিনেটলি রিলেট করবে, তার কারণ এটা অনেক রিসার্চ করার পর তোমাদের কাছে দেওয়া হচ্ছে। মানে এটা আমার নলেজ নয় পুরোপুরি, আমি যেখানে শিখি সেখান থেকে আমি পেয়েছি, এটা স্যারেরই রিসার্চ করা জিনিস, এবং আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্র্যাকটিস সেলফ রিফ্লেকশন অ্যান্ড টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে বলছে, এবং নিজের যে ভুল, এরা কী করে, নিজের ভুলগুলোকে স্বীকার করতে চায় না, দায়িত্ব নিতে চায় না, কোনো ভুল কাজ করে দিল দায়িত্ব নেয় না। তো এই যে রিফ্লেকশন, নিজের যে আত্মসমালোচনা, সেটা করে না, সেটা করতে বলছে ফর ইউর অ্যাকশনস। নাম্বার 2, স্টাডি স্পিরিচুয়াল টেক্সট স্টাডি করতে বলছে, যে কোনো রকমের শাস্ত্রীয় পড়া, ভগবদ্গীতা হতে পারে, রামায়ণ হতে পারে, মহাভারত হতে পারে,
বা ইউটিউবে ভিডিওই দেখা যেতে পারে, যেটা মানে ধর্মের সঙ্গে কানেক্টেড কোনো ভিডিও, সেগুলোও দেখা যেতে পারে। তাহলে কী হবে, অকাল্টের যে মানে রহস্যময় বিজ্ঞান যেগুলো, যেমন জ্যোতিষ শাস্ত্র হয়ে গেলো, অ্যাকচুয়ালি আমি তোমাদের বললাম যে 8th হাউস হচ্ছে অকাল্ট সায়েন্সের ঘর, 8th হাউস ট্রান্সফরমেশনের ঘর, যত রকম মিস্টিক রহস্যময় জিনিস এই ঘরটা। তো তো বেসিক্যালি যদি শনিদেব ওই ঘরটায় বসে, তাহলে সাধারণত এটা অ্যাস্ট্রোলজারের কুণ্ডলী হয়, অ্যাস্ট্রোলজারদের ওই একটা কানেকশন, ওই কানেকশনটা থাকে যে 8th হাউসে শনিদেব থাকলে তার অকাল্ট সায়েন্সের প্রতি ভীষণ ইন্টারেস্ট থাকে। তো স্পিরিচুয়াল টেক্সট তাকে পড়তে বলছে, তাহলে পজিটিভ ইফেক্ট হবে অকাল্ট সায়েন্সে। এই দুটো হলো এই আমাদের 7th আর 8th হাউসে কী কী প্রভাব পড়ে। তো